আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি ব্যর্থতার গল্প শোনাবো। অর্থাৎ আমার আরেকটি ব্যবসা ছিল, যেটি হচ্ছিল কেকের ব্যবসা, যার নাম ছিল কেক বাইটস। কিন্তু আনফরচুনেটলি এই ব্যবসাটি আমার ব্যর্থ হয়। প্রায় 6 থেকে 8 মাস চেষ্টা করার পরও আমি যখন এটি উঠাতে পারিনি, তখন আমাকে এটা শাটডাউন করতে হয়েছিল। তাই এই বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো ব্যর্থতার কারণগুলো, এবং সেখান থেকে আমি যে বিষয়গুলো শিখলাম সেগুলো আপনার সাথে তুলে ধরবো, যাতে করে আপনি যদি এই ধরনের কোনো ব্যবসা দিতে চান তাহলে অবশ্যই আপনার উপকারে লাগে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাতে যাওয়া যাক। বন্ধুরা, আমার প্রথম যে ভুলটি ছিল সেটি হচ্ছিল লোকেশন সিলেকশনে ভুল সিদ্ধান্ত। আমার লোকেশনটি ছিল একটি মহল্লার ভিতরে। আমি ভেবেছিলাম এই মহল্লার লোকজন দিয়ে আমার কেক শপটি চলবে, কিন্তু এটি ছিল আমার ভুল ডিসিশন। কারণ মহল্লার মানুষ সাধারণত রেগুলার কেক খেতে আসে না, এছাড়াও বিশেষ দিনগুলো ছাড়া তারা কেক কেনে না। সুতরাং একটি নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে কিছু সংখ্যক কাস্টমার দিয়ে আমি কিন্তু চাইলেই কেকের শপ উঠাতে পারবো না, এটা আমার জন্য খুবই টাফ হয়ে যায়। এছাড়াও যে মূল বিষয়টি ছিল, আমার কেক শপটা যদি কোনো ভার্সিটির এরিয়া কিংবা অফিস আদালত আছে অনেক বেশি এমন এরিয়াতে হতো, তাহলে হয়তো বা চলার সম্ভাবনা আরও অনেক বেশি হতো। সুতরাং প্রথমত হচ্ছিল কেক শপের লোকেশন নির্বাচনের ক্ষেত্রে আমার ভুল ডিসিশন। 2 নম্বর যে ভুলটি ছিল অধিক মুনাফা। আমরা ভেবেছিলাম যে 1 পাউন্ড কেক তৈরি করতে আমাদের কস্টিং লাগে 250 থেকে 300 টাকা, কিন্তু সেই 1 পাউন্ড কেক বিক্রি করব আমরা 600 থেকে 900 টাকা। সুতরাং এখানে আমরা ভেবেছিলাম যে কেকের হাই প্রফিট মার্জিন, এই হাই প্রফিট মার্জিনের চিন্তা থেকে আমরা যখন কেক তৈরি করলাম এবং বিক্রি করলাম, বাস্তবে আমরা অনেকটাই হতাশ হয়েছি। বিশেষ করে হচ্ছে এটার ওয়েস্ট ম্যানেজমেন্ট। সুতরাং বন্ধুরা, 3 নাম্বার যে কারণটি সেটি হচ্ছিল খাবারের ওয়েস্ট ম্যানেজমেন্ট। যেমন আমরা যখন বেশি পরিমাণে খাবার তৈরি করতাম, 3 থেকে 4টি বা 5টি বা 6টি কেক, দেখা যেত আমার দিনের সেল হইতো 2টি বা 1টি কেক, অথবা এমনও দিন গেছে যে বড় কেক আমার একটিও সেল হয়নি। সেক্ষেত্রে আমার যে কেক ওয়েস্ট হতো, এই ওয়েস্টের কারণে যেটি সেল হতো আমার দেখা যেত বরঞ্চ আরও লসে থাকতাম। অর্থাৎ কম সেল বেশি উৎপাদন, সেখানেও লস। আবার আপনি যদি বেশি দামে সেল করেন লোকাল এরিয়া বা মহল্লাতে, সেটাও কিন্তু মানুষ নিতে চায় না। দেখা যায় আপনার একই কেক টেস্টিটিড বা অন্যান্য ব্র্যান্ডে গিয়ে তারা 900 টাকা দিয়ে কিনছে, কিন্তু আপনি 600 টাকা অফার করাতেও তারা কিনছে না, এবং বরঞ্চ তারা দামাদামি করছেন। সো এটিও একটি মারাত্মক ভুল ছিল, বিশেষ করে খাবারের ওয়েস্ট ম্যানেজমেন্ট বা এ সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণেই মূলত ব্যর্থতার আরেকটি স্তম্ভ। 4 নম্বর হচ্ছিল হাই ডেকোরেশনাল কস্ট। শুরুতেই আমরা যখন একটি কেকের দোকান চিন্তা করি বা আমাদের মাথায় আসে, তখন কিন্তু একটি গ্লাস সেটিং করা, খুব সুন্দর পরিপাটি এবং হাই ডেকোরেশনাল লাইটিং, তারপরে ব্যানার ডিজাইনিং, এছাড়াও সেটিং ব্যবস্থা, এ সব কিছু মিলিয়ে দেখা যায় যে একটা ভালো পরিমাণে কস্টিং পড়ে, এবং এই ইন্টারনাল ডেকোরেশনাল ক্ষেত্রে আপনার মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকা পড়ে যায়। এছাড়াও যেহেতু এটাতে এসি করতে হয়, সেখানেও কিন্তু ভালো টাকা খরচ হয়। সো এই হাই ডেকোরেশন কিন্তু আপনার ব্যবসার জন্য যেমন ভালো, আবার অন্যদিকে ব্যর্থতারও কারণ। দেখা যায় কেক শপের ক্ষেত্রে আপনি চাইলেও খুব নিম্নমানের ডেকোরেশন করে কাস্টমার টানতে পারবেন না। আবার আপনি যদি হাই ডেকোরেশন করেন তাহলে আপনার কিন্তু পুঁজির অধিকাংশটাই ডেকোরেশনের ক্ষেত্রে চলে যায়। সুতরাং এটাও কিন্তু একটি মারাত্মক ব্যর্থতার জন্য কারণ। 5 নাম্বার হচ্ছিল শেপ এবং লোকবল ম্যানেজমেন্ট। যখন আপনি একটি কেকের দোকান দিবেন এবং আপনার কেক সম্পর্কে ভালো কোনো ধারণা থাকবে না, বা আপনি নিজে কেক বানাতে পারেন না, অন্য কোনো শেপের উপরে নির্ভরশীল হবেন, তখন আপনার জন্য এটা একটি বিশাল পরিমাণে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছিল কেকের একটি ভালো শেপ নিতে গেলে আপনার ভালো পরিমাণে বেতন দিতে হয় তাদেরকে। সাধারণ যে শেপগুলো রেস্টুরেন্ট বা ফাস্টফুডের আমরা কিন্তু কমের ভিতরে খুঁজে পাই, কিন্তু কেকের শেপদের ডিমান্ড কিন্তু হাই থাকে। দেখা যায় তাদের স্যালারি রেঞ্জ শুরুই হয় 20-এর উপরে, এবং 30, 35, 40, 50, 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু শেফের বেতন হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে শেফ যদি ছুটিতে থাকে তখন কিন্তু আরও বেশি মুশকিলে পড়ে যাবেন, যদি আপনার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স না থাকে কেকের উপরে। এছাড়াও আমার দোকানে আরেকটি ব্যর্থতার কারণ ছিল ম্যানেজার। যেহেতু আমি কেকের শপে বসতে পারতাম না, সকল কিছু করাতাম ম্যানেজারকে দিয়ে, সেক্ষেত্রে ম্যানেজার এবং শেফের মধ্যে সবসময় একটি
সাপে নেউলে সম্পর্ক ছিল এবং তারা দ্বন্দ্বে লিপ্ত হতো। অর্থাৎ ম্যানেজমেন্টের লোক না থাকলে যে ধরনের প্রবলেম হয় সব ধরনের প্রবলেম আমার এই শপে হচ্ছে। 6 নম্বর যে কারণটি সেটি হচ্ছিল ফুড প্রসেসিং বা স্টোর। আমি চিন্তা করেছিলাম যে কেক এবং হচ্ছিল ফাস্টফুড আমি একসাথে চালাবো। দিনের বেলায় কেক প্রসেসিং করবে এবং রাত্রের বেলা বা সন্ধ্যাবেলা থেকে ফাস্টফুড আইটেমের জন্য আলাদা শেপ রেখে সেখান দিয়ে ম্যানেজ করব। কিন্তু এটি ছিল আমার সবথেকে মারাত্মক ভুল ধারণা। কারণ আপনি যখন কেক তৈরি করবেন এই কেকের জন্য কিন্তু আলাদা একটি এসিকৃত রুম লাগবে। কারণ কেক তৈরি করার সময় অনেক ডেকোরেশনের কাজ করতে হয়, যেখানে এসি দিয়ে চকলেটগুলোকে গলিয়ে সুন্দর সুন্দর ডেকোরেশন করতে হয়। এছাড়াও কেকের শেপের জন্য যে সরঞ্জামগুলো লাগে অনেক বেশি সরঞ্জাম লাগে, সেক্ষেত্রে এগুলো ম্যানেজ করা খুব টাফ হয়ে গিয়েছিল আমার জন্য। সো যখন আপনি কেকের শপ দেবেন আপনার আলাদা একটি কেক তৈরি করার জন্য স্টোর ম্যানেজ করতে হয়। এই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এতে কিন্তু কস্টিংয়ে অনেক হাই হয়ে যায়। 7 নম্বরে হচ্ছে ফুড প্যাকেজিং। প্রথম দিকে আমি ভেবেছিলাম যে আপাতত প্যাকেজিং না করে, কারণ প্যাকেজিংয়ে একটা ভালো কস্ট পড়ে, প্যাকেজিং না করে আমি সাধারণ বক্স দিয়ে কেক বা হচ্ছিল অন্যান্য ফুডগুলো আমি কাস্টমারকে দিব। কিন্তু এতে করে যা হয় আমার ব্র্যান্ড ভ্যালু একদম জিরোতে নেমে যায়। যখন মানুষ একটি কেক নেয় সাধারণত এটি একটি শখের কেক এবং এই কেকটিতে যদি আপনি প্রিমিয়াম ফিল দিতে চান তাহলে অবশ্যই আপনার প্যাকেজিংয়ের দিকে খুব ভালো পরিমাণে এফোর্ট দিতে হবে। যদি আপনি প্যাকেজিংয়ে এফোর্ট না দেন আপনার ব্র্যান্ডিং হবে না, আর ব্র্যান্ডিং না হলে কাস্টমার রিটার্ন করবে না। আবার চিন্তা করেন কেক কিন্তু একটি গিফট আইটেমের মতো। আপনি হয়তো বা আপনার বোন ভাগ্নির জন্য কেক নিয়ে যাবেন, তখন যদি কেকের বক্সটি ভালো না হয়, ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার এই কেকটির প্রতি মানুষের ভালোবাসা জন্মে না বা কেকটির প্রতি মানুষের আগ্রহ জন্মে না। সুতরাং এই প্যাকেজিংয়ে আমার দুর্বলতা ছিল আরেকটি মারাত্মক বড় ভুল। 8 নম্বরে হচ্ছিল মার্কেটিংয়ের প্রতি ফোকাস না দেওয়া। মূলত আমি যেহেতু দোকান ডেকোরেশন এবং আদার কস্টিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হাই কস্টিং করে ফেলেছিলাম, যার কারণে আমার হাতে টাকা না থাকার কারণে আমরা হচ্ছিল বেশি মার্কেটিং করতে পারিনি বা আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটিসই চালাতে পারিনি অনলাইনে। এছাড়াও আমাদের একটি চিন্তা ভাবনা ছিল যে আমরা হয়তো একটা দোকান খুলে রাখবো, মানুষ দেখবে এবং এতে করেই আমাদের সেল বৃদ্ধি পাবে। এটি ছিল আরেকটি বড় বোকামি। যে কোনো ব্যবসা বা যে কোনো কাজ যেটা কাস্টমার বা অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে, তাহলে সেটার মূল কাজই হচ্ছিল মার্কেটিং করা, অর্থাৎ তাদের কাছে আগে পৌঁছানো। সুতরাং সেই কাস্টমারের কাছে পৌঁছাতে আমাদের যত লেট হবে আমাদের ব্যবসায় কিন্তু তত বেশি ক্ষতি হবে। যত দ্রুত আমি মার্কেটিং করতে পারবো, মানুষ জানবে, মানুষ আসবে, খাবার কিনবে, খাবে এবং ভালো লাগলে রিটার্ন করবে, তত বেশি কিন্তু আপনার ব্যবসা হবে। সুতরাং খাবারের দোকান বা যে কোনো ব্যবসায় মার্কেটিংটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এটির জন্য আলাদা একটি বাজেট রাখা উচিত। সো বন্ধুরা, কেকের ব্যবসায় যদি আপনি সাকসেস হতে চান তাহলে আপনাকে মাল্টিপল ব্রাঞ্চ একসাথে দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে এবং আপনার বিগ অ্যামাউন্টের একটি ইনভেস্ট নিয়ে নামতে হবে। যখন আপনি একাধিক ব্রাঞ্চের চিন্তা করে কেক শপ দিবেন তখন আপনার সেন্ট্রাল ওয়্যার হাউস একটি থাকবে যেখান থেকে আপনার প্রোডাকশন হবে এবং এই প্রোডাকশনের সকল খাবার বিভিন্ন ব্রাঞ্চে চলে যাবে। এবং কেক বিজনেস যখন আপনার একাধিক শপ থাকবে তখন কোনো না কোনো ব্রাঞ্চগুলোতে দেখবেন আপনার খুব ভালো সেল হবে এবং কিছু ব্রাঞ্চে দেখবেন আপনার খারাপ সেল হবে। তখন এই ভালো সেলের ব্রাঞ্চগুলো দিয়ে কিন্তু আপনি অন্য ব্রাঞ্চগুলোকে দ্রুত উঠাতে পারবেন। সুতরাং আমার যতটুকু এক্সপিরিয়েন্স, যদি আপনি কেকের ব্যবসা দিতে চান তাহলে খুব বেশি পরিমাণে আপনার ইনভেস্ট নিয়ে নামতে হবে। এছাড়াও আমি যেহেতু কেকের দোকান দিয়েছি এবং ব্যর্থ হয়েছি, এর মানে আপনি ব্যর্থ হবেন বিষয়টা কিন্তু এমন না। আমি যেমন দোকান দিয়ে শুরু করেছি, স্টাফ নিয়েছি, শেফ বাইরে থেকে হায়ার করেছি, আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি দোকানে সময় দিতে পারিনি, এই সকল কারণেও কিন্তু আমার ব্যর্থতার একটি গুরুত্বপূর্ণ কারণ। আর আপনি যদি নিজে একজন কেক শেফ হয়ে থাকেন এবং আপনি যদি নিজে দোকানে টাইম দেন তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে। এছাড়াও আপনার যদি অনলাইন অ্যাক্টিভিটিস ভালো থাকে এবং অনলাইন থেকে অর্ডার নিয়ে আপনি কেক ডেলিভারি দেন, সাথে লোকাল এরিয়াতেও আপনি কেক দেন, তাহলে কিন্তু আপনি কেকের দোকান দিয়ে ভালো কিছু করতে পারবেন।
এছাড়াও কেকের দোকানে শুধু কিন্তু কেক সেল হয় না, এছাড়াও অন্যান্য ফাস্টফুড আইটেমও কিন্তু কেকের দোকানে তোলা যায়। সেটাও যদি আপনি চিন্তা ভাবনায় রাখেন তাহলে কেকের বিজনেস করেও কিন্তু সাকসেস হওয়া যায়। সো আমার এই ব্যর্থতার কারণগুলো থেকে আপনারা যদি শিক্ষা নিতে পারেন, আশা করি আপনাদের ব্যবসাও ভালো কিছু হবে। এবং কেকের ব্যবসা দেওয়ার আগে একটু বেশি করে চিন্তা ভাবনা করে নেবেন বা মার্কেট যাচাই করে নেবেন। বন্ধুরা, আপনারা কোন বিষয়ে বেশি ইন্টারেস্টেড বা কোন বিষয়ে আপনাদের ভিডিও দরকার আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি সেই বিষয়ে ভালো অ্যানালাইসিস করে নির্যাসটুকু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।